Record now. Start recording. Now share screen. Share. So presentation. Okay. Come here. We'll make it lesser here. Okay. So start our presentation as a class. So আমাদের chemistry 9-10 আমরা শুরু করছি আমাদের ক্লাস আজকে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা স্টেটস অফ ম্যাটার পদার্থের অবস্থা এটা ইংলিশ বলে স্টেটস অফ ম্যাটার অর্থাৎ অবস্থাটা পদার্থের অবস্থা কি কি অবস্থা থাকতে পারে আজকে আমরা করব 2.1 তে 2.2 এবং ভিডিও দেখব তো ওগুলো খুব কাজ দিবে ভিডিওগুলো তো সবাই ওরা আসছে ওরা আসলেও মিউট থাকবে মিউট থাকলে ওরা আমরা ক্লাস শুরু করে দিয়েছি যা হোক ওরা দেখুক ভিডিও পরে আমরা ব্ল্যাক বোর্ডে যাব ওকে পদার্থ ও পদার্থের অবস্থা হচ্ছে 3 স্টেটস অফ ম্যাটার যদিও ইংলিশটা ওভাবে তোমাদের বইতে দেওয়া আছে কিন্তু আসলে এটা পদার্থের 3টে অবস্থা দেওয়া হচ্ছিল কিন্তু ইংলিশে লিখেছে 3 স্টেটস অফ ম্যাটার অর্থাৎ একটা পদার্থ 3টা অবস্থায় থাকতে পারে তো ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আমরা আজকে পয়েন্ট আউট করব আমি যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনার জন্য বলবো তো পদার্থ কি যার নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট কিওয়ার্ড হচ্ছে নির্দিষ্ট কিন্তু এটা কিওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট নির্দিষ্ট ভর আছে এক স্থান দখল করে তাহলে দুটো হচ্ছে মেইন শর্ত পদার্থ হতে গেলে ভর থাকতে হবে এবং এটা স্পেস অকুপাই করতে হবে অর্থাৎ স্থান দখল করতে হবে এই দুটো থাকতেই হবে পদার্থ হতে হলে আচ্ছা পদার্থের তাহলে আবার 3টা অবস্থা থাকে 3টা অবস্থা মোস্ট সব পদার্থ 3টা অবস্থা থাকে এক কঠিন কি আমরা শিখবো পরে তার সংজ্ঞা শিখবো তরল তার সংজ্ঞা দেখবো আমরা পরে তারপর আমরা দেখছি বায়বীয় বা তোমার বইতে বলা আছে গ্যাসীয় বা বায়বীয় একই জিনিস বইতে যেহেতু গ্যাসীয় বলা আছে আমি গ্যাসীয়টা লিখলাম তারপর আমরা দেখছি তাহলে পদার্থ প্রথম সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট ভর আছে এবং স্থান দখল করে তার মানে অকুপাই স্পেস এবং তার মাস দুটো জিনিস থাকতে হবে আর 3টা অবস্থা থাকে কঠিন তরল গ্যাসীয় বা বায়বীয় গুড তাহলে আমরা এটা ইংলিশে আমরা দেখব এই জিনিসটা কেউ মনে রাখলেও চলবে না চলবে বাট আমি এটা এমফাসাইজ করছি এটা দিছি এই জন্য যাতে ইংলিশে ম্যাটার ইজ এনিথিং পদার্থ এনিথিং দ্যাট অকুপাইস মানে দখল করে স্পেস অ্যান্ড হ্যাজ মাস বললাম না 2টা জিনিস যেটা অকুপাই স্পেস দখল করে এবং ভর আছে তাকে বলবো পদার্থ all physical objects are composed of matter and an easily observed property of matter is its state or phase অর্থাৎ তার অবস্থান ওই 3টা অবস্থা বলছেন এটা বলে স্টেট অর ফেজও বলে স্টেটও বলে the classical states of matter are মানে 3টা এটা ক্লাসিক্যাল স্টেট বলে ইংলিশে সুন্দর করে বলেছে বাংলাটা এত নাইস না আর কি the classical states of matter are solid হচ্ছে কঠিন লিকুইড তরল গ্যাসীয় বা বায়বীয় ইংলিশটা দিলাম তো এটা হচ্ছে পদার্থের অ্যাকচুয়াল সংজ্ঞা ওকে তো আমরা এখানে দেখলাম যে পদার্থের 3টা অবস্থা কিভাবে পরিবর্তন হয় আমি যখন বোর্ডে যাব ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে তখন এটা আমি সুন্দর করে দেখাবো আমি শুধু 3টে অবস্থান দেখালাম সলিড থেকে লিকুইড থেকে গ্যাস তারপর যেটা আছে তোমাদের বইতে দেওয়া নাই কিন্তু এটা দরকারি জিনিস এটা আমি বুঝাবো আর এটার অবস্থা গিয়ে পরিবর্তন হচ্ছে এগুলো বোর্ডে গিয়ে পরে বুঝাবো আমার লেকচারের পরে ওকে এবার আমরা বলি কঠিন পদার্থ কি প্রত্যেকটা জিনিস মনে রাখ একটা পদার্থ মনে রাখলে কঠিন সবগুলো পারবা কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট কঠিন পদার্থের আবার মনোযোগ দিয়ে শুনবা নির্দিষ্ট এইটা কিওয়ার্ড এটা ইম্পর্টেন্ট নির্দিষ্ট লিখতেই হবে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর 3টে জিনিস অবশ্যই মনে রাখবো প্রত্যেকের ক্ষেত্রে 3টে জিনিস নিয়ে আমরা কিন্তু এটাকে ডিফাইন করব বা সংজ্ঞা লিখবো কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আকার ও আয়তন আছে তার মানে 3টা আছে ভর আকার আয়তন কার কঠিনের গেল তো আরেকটা শর্ত হচ্ছে কঠিন হতে গেলে কঠিন পদার্থের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি আন্ত আকর্ষণ বল মানে কণাগুলোর মধ্যে
প্রত্যেকটা পদার্থ অনেকগুলো ছোট ছোট কণা দিয়ে তৈরি এবং তাদের মধ্যে একটা প্রত্যেকটা কণার মধ্যে একটা আকর্ষণ বল আছে এবং কঠিনের মধ্যে এই আকর্ষণ বল সবচেয়ে বেশি। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আন্ত আকর্ষণ বল কণা, কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ বল কঠিনে সবচেয়ে বেশি। তাহলে তিনটে চারটা জিনিস মনে রাখতে হবে শুধু বলার জন্য কোনটা কি পদার্থ। এক, কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আকার আয়তন আছে এক। আর হচ্ছে কঠিন পদার্থে আন্ত আকর্ষণ বল সবচেয়ে বেশি। তাহলে এই চারটা জিনিস মনে রাখলেই তুমি প্রত্যেকটা জিনিসকে সংজ্ঞায়িত করতে পারবে। সংজ্ঞায়িত মানে কাকে বলে বলতে পারবে। ওকে, নেক্সট আবার ইংলিশে লিখেছি আমি কি ইনসলিড মলিকুলস। মলিকুলস মানে কণা, এখানে মলিকুল মানে হচ্ছে অণু বা পরমাণু। মলিকুলস আর প্যাকড টুগেদার, প্যাকড মানে একেবারে লেগে থাকে। এন্ড কিপ এন্ড ইট কিপস ইট শেপ, এবং একটা শেপ মানে একটা আকার থাকে। মানে কঠিন পদার্থের কণাগুলো একটা একেবারে ঘনিষ্ঠভাবে থাকে এবং একটা শেপ থাকে। আমি একটা চিত্র দেখিয়েছি, দেখো সবগুলো ছোট ছোট কণাগুলো প্যাকড হয়ে আছে এবং একটা শেপে আছে। কেন? আন্ত আকর্ষণ শক্তি বেশি বলে কণাগুলোর মধ্যে। তাইলে ভর আকার আয়তন কঠিন, আন্ত আকর্ষণ বল সবচেয়ে বেশি। এটা হচ্ছে কঠিনের সংজ্ঞা। আচ্ছা, আরো একটা দুটো জিনিস, এই দুটো জিনিস সবসময় মনে রাখবা। তাইলে কি চাপ আর তাপ এই দুটা সব প্রত্যেকটাতে আসবে। চাপে সংকুচিত হয় না। চাপ দিলেও তুমি দেখবা কঠিন পদার্থ তুমি বেশি ছোট করতে পারবে না। যতই চাপো না কেন খুব একটা ইয়ে হবে না কঠিন গুলো। আর তাপ যতই দাও না কেন খুব একটা এক্সপান্ড করে না, মানে বড় হয় না। আয়তন হচ্ছে, আয়তন জিনিসটা বুঝতে হবে। আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, চারদিকে যেটা কিউব ওইটাকে বলে আয়তন। আয়তন খুব একটা বাড়ে না কার ক্ষেত্রে? কঠিনের ক্ষেত্রে। কঠিনে তাহলে কি শিখলাম? ভর আকার আয়তন আছে, তার মধ্যে চাপে সংকুচিত হয় না, মানে চাপে আকারটা ছোট হয় না। আয়তন তাপ বাড়ালে বাড়ে না, ভর তো সবসময় ঠিক। তাহলে আকার আর আয়তনের সাথে কি হচ্ছে? চাপ আর আয়তনের সাথে তাপ। তাহলে আকার চাপে কমে না কঠিনের ক্ষেত্রে, আয়তন তাপে বাড়ে না। তাপ চাপ এই দুটো জিনিস মনে রাখবা। ভর আকার আয়তন আন্ত আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। আর ওদের মধ্যে ওরা সলিডের মধ্যে এইগুলো মনে রাখবা। তাহলে গেল সলিড। আমি আবার বোর্ডে এগুলো ভালো মতো বোঝাবো। আমি আসলে আরো ফার্স্ট যাব স্লাইডে। নেক্সট এটা দেখতে হচ্ছে কি তরল। তরল মানে কি? আমরা দুধ দিয়েছি, আমি এখানে পানি জেনারেলি তরলকে আমরা ইয়ে করি। অনেক ধরনের তরল আছে। তো আমরা দেখলাম যে বোতল থেকে দুধ। তার মানে কি? দেখো তুমি যখন দুধটা বোতলের মধ্যে ছিল, ওটা বোতলের মতো ছিল, বোতলের আকার ছিল। যখন গ্লাসে ঢালছে, গ্লাসের আকার। এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রের আকার ধারণ করে। আচ্ছা, তার মানে শেপটা এরকম। এটা ইম্পর্টেন্ট। দেখো তরল পদার্থের দেখো দুটো জিনিস এখানে নির্দিষ্ট, ভর ও আয়তন আছে কিন্তু আকারটা চলে গেছে, আকার নেই। তাহলে কঠিনে ছিল ভর আকার আয়তন তিনটা আছে, এখানে কিন্তু ভর ও আয়তন নির্দিষ্ট আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। তার মানে তুমি যে পাত্রে রাখো সেই পাত্রের আকার ধারণ করো তরল। আচ্ছা, তরলের মধ্যে আন্ত আকর্ষণ শক্তি তাহলে কি? কঠিনের চেয়ে কম। তাহলে গেল এই তিন চারটা ওয়ার্ড নিয়ে কথাবার্তা বলতেছে। আকর্ষণ কম গেল। তারপর আমরা ওই চাপে আয়তন খুব একটা কমে না এটাতেও। তাহলে আয়তন কমে না চাপে। তারপর তাপ বাড়ালে আয়তন কি হয়? বৃদ্ধি পায়। তাপ বাড়ালে আয়তন বৃদ্ধি পায়। তাহলে এখানে আয়তনটা চাপে কমে না, তাপে বাড়ে। তার ভর ও আয়তন আছে, আকার নাই, নির্দিষ্ট। কিন্তু নির্দিষ্ট ইম্পর্টেন্ট জিনিস। তারপর আন্ত আকর্ষণ শক্তি কার চেয়ে কম? কঠিনের চেয়ে কম। তাইলে তাপ, ভর, আকার, আয়তন, আন্ত আকর্ষণ শক্তি, চাপ, তাপ, এইগুলো হচ্ছে তোমার সবকিছুতে থাকবে তিনটাতে। তাহলে তরল পদার্থ হচ্ছে লিকুইড। গেল কি? আমরা যাবো কোথায়? গ্যাস, বায়বীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ, গ্যাসেস। কি কি? এই শুধু এখানে দেখো ওই দুটোর মধ্যে তিনটার মধ্যে শুধু এখন ভর আছে, নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আয়তন আর আকার নেই। গেল কি? তাহলে তরলে আকার নেই, এখানে আয়তন ঠিক আছে কিন্তু এখানে গ্যাসে শুধু ভরটা নির্দিষ্ট আছে, আয়তন আর আকার দুটেই কোনো ঠিক নেই। আচ্ছা, তাহলে আন্ত আকর্ষণ শক্তি কি হবে? তাহলে গ্যাসে খুবই কম, কঠিন সবচেয়ে বেশি, তরলে একটু কম, আরো কম, গ্যাসে সবচেয়ে আন্ত আকর্ষণ শক্তি হচ্ছে কি? যেই কণাগুলো দ্বারা ওই পদার্থ গঠিত তাদের মধ্যে যে টান ওটাকে বলে আন্ত আকর্ষণ শক্তি। ওকে, তারপরে চাপ। চাপে কি হচ্ছে?
তাহলে এটা চাপে গ্যাসের অনেক কমে যায়, চাপ চাপ দিলে গ্যাসটা ছোট হয়ে যায়, কম্প্রেস করা যায়, কমে যায়। তাপে তাপ বাড়লে আয়তন বাড়ে, তাহলে উল্টা, চাপে সবসময় চাপ দিলে তাহলে গ্যাস কমে, তাপে বাড়ে। আর কঠিনে কিছুই হয় না, দুইটাই মোটামুটি ঠিক থাকে। তরলে হ্যাঁ আয়তন ঠিক থাকে, কিন্তু তাপ বাড়ালে আয়তন বৃদ্ধি পায়, চাপে আয়তন খুব একটা কমে না, ইয়ের ক্ষেত্রেও, তরলের ক্ষেত্রেও। তাহলে গেল এগুলো। তাহলে আমরা দেখি গ্যাসের একটা চিত্র দেখি। ওই এটা আপনি তো গ্যাস তো এখন দেখাতে পারবো না, তাহলে এটা কি চুলার মধ্যে যে গ্যাস জ্বলতেছে ওটা আগুন দিয়ে দেখাচ্ছে আর কি। ওকে, এবার আমরা গ্যাসীয় পদার্থ শিখলাম। এবার ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবার মনে রাখতে হবে, এটাই সবচেয়ে আজকে পড়ার মধ্যে ইম্পর্টেন্ট, কণার গতিতত্ত্ব। গতিতত্ত্ব হচ্ছে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। পার্টিকেলস বললাম না, পার্টিকেলস হচ্ছে কি প্রত্যেকটা পদার্থ কণা দিয়ে তৈরি, মানে অণু পরমাণু দিয়ে তৈরি। তো ওই অণু পরমাণুগুলো গতিতত্ত্ব, গতিতত্ত্ব মানে কি, ওটা কি ধরনের আচরণ করে, কখন, তাপ প্রয়োগে, এবং ওটার উপর পদার্থের তিনটা অবস্থা নির্ভর করে। কিসের উপর? এই গতিতত্ত্ব হচ্ছে মেইন থিওরি, যার উপর পদার্থের তিনটা অবস্থা নির্ভর করে। ওকে, তাহলে আমি এখানে তোমাদের বই থেকে আমি কিন্তু ওই সারসংক্ষেপ করে যেগুলো ইম্পর্টেন্ট নিজের মতো বলছি। সবসময় মনে রাখবা, বইয়ের মতো লিখতে হবে, বলতে হবে, কোনো কথা নাই। বইয়ের কথাগুলো নিজের মতো করে যদি বলতে পারো তাও কিন্তু অ্যান্সার কারেক্ট। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা সকল পদার্থ গঠিত, এবং এই কণাগুলো আন্তঃকণা একে অপরকে আকর্ষণ করে, একটা শক্তি দ্বারা আকর্ষণ করে। আবার কণাগুলোর মধ্যে রয়েছে গতিশক্তি। তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি, প্রত্যেকটা পদার্থের মধ্যে রয়েছে, কণাগুলোর মধ্যে। আচ্ছা, আন্ত আকর্ষণ শক্তি এবং গতিশক্তি পদার্থের কি তিন অবস্থার জন্য দায়ী, এটাই হচ্ছে গতিতত্ত্ব। গতিতত্ত্ব কাকে বলে? আন্ত আকর্ষণ শক্তি ও গতিশক্তি, এটার জন্য পদার্থের তিনটা অবস্থা চেঞ্জ হয় বা পরিবর্তিত হয়, এটাকেই বলে গতি তত্ত্ব। ঠিক আছে, কাইনেটিক থিওরি এটাকেই বলে। ওকে, কাইনেটিক থিওরি বলে এটাকে গতিতত্ত্ব, ইংলিশে বলে কাইনেটিক থিওরি। ওকে, কঠিনে কি তাইলে? কঠিনে কি থাকে আমি বলছিলাম, আন্ত আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, তাই কণাগুলো এক জায়গায় জড়ো থাকে। তাইলে আমরা একটা ব্যাখ্যা করলাম, কঠিনকে ব্যাখ্যা করলাম কি দিয়ে? আন্ত আকর্ষণ শক্তি বেশি। আচ্ছা, তারপরে এখানে তোমাদের বইতে একটা ছবি আছে, কঠিন, তরল আর গ্যাস, এটা কিভাবে হয় এটা দেখানো হয়েছে। তবে আমরা কঠিনে গেলাম, তাহলে আন্ত আকর্ষণ শক্তি বেশি হওয়ায় কণাগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, সেই জন্য এটা কঠিন পদার্থ। তারপরে এটা নির্দিষ্ট আয়তন আছে, আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওকে, তাপ এক প্রকার শক্তি আমরা জানি। তাহলে এই তাপ শক্তি প্রয়োগ করলে কি হয়, আমরা কোনো পদার্থের কণাগুলোর কম্পন বাড়িয়ে দিতে পারি। কম্পন বাড়ানো মানে কি, প্রত্যেকটা কণার মধ্যে একটা নির্দিষ্ট শক্তি থাকে, তুমি যখন তাপ দিতে থাকো সে তাপ থেকে শক্তি নেয়, তাপ এক প্রকার শক্তি, ওই শক্তি নিয়ে তার মধ্যে শক্তি সে বাড়ায়। তো যেমন যেমন তুমি যখন খাওয়া দাওয়া করলে শক্তি বাড়ে, ওরকমই তাপ এক প্রকার শক্তি, যেটা তুমি যখন কোনো বস্তুকে হিট আপ করো বা তাপ দাও, তার মধ্যে গতিশক্তি, কার কণাগুলোর গতিশক্তি বেড়ে যায়, এবং কণাগুলো যখন গতিশক্তি তারা কাঁপতে থাকে, কাঁপলে কি হয়, দুটো কণার মধ্যে দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়লে আকর্ষণ কমে যাবে, তুমি যত দূরে নিবে দুটো জিনিসকে আকর্ষণ কমে যাবে। তো আকর্ষণ কমে গেলে কি হয়, আস্তে আস্তে কঠিনটা তরলে পরিণত হয়। তাহলে এটা হচ্ছে ওই গতিতত্ত্বের থিওরি। তাহলে কি হচ্ছে, কঠিনে কি ছিল, আন্তঃকরণ খুব বেশি, এবং কণাগুলোর মধ্যে গতিশক্তি আছে, কিন্তু ওরা এত লাফালাফি করে না, এক জায়গায় স্থির থাকে। যখন তাপ দিই তখন কি হলো, কম্পন বেড়ে যায়, গতিশক্তি বাড়ে, কণাগুলো দূরে সরে যায়, দূরে সরে গেলে কি হবে, আস্তে আস্তে ছড়ায় পড়ে, ছড়ায় পড়লে কি হবে, এটা মেল্ট হয়ে যায়, মেল্ট মানে তরল হয়ে যায়। তারপর যদি আমরা আরো তাপ দিতে থাকি, তাহলে কি হবে, গতিশক্তি আরো বাড়বে, কণাগুলোর এত লাফাবে, লাফাতে লাফাতে ওরা আরো ছুটে যাবে, আর দূরে সরে যাবে, দূরে সরতে সরতে তারা কি হবে, একবার আন্ত আকর্ষণ শক্তি ভেঙে মুক্ত হয়ে বিক্ষিপ্ত ভাবে ছুটবে, মানে এদিক ওদিক ছুটে, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। এগুলো আমি সুন্দর একটা ভিডিও দেখাবো, অনেক ভালো লাগবে দেখবে তোমাদের, এটা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝবে তখন। ওকে, তাহলে আমরা কণা তত্ত্ব শিখলাম, আমরা ব্ল্যাক বোর্ডে আবার আমি এগুলো বুঝাবো তোমাদের সাথে যখন কথা বলবো ডিরেক্ট। ওকে, গেল। এবার তোমরা একটা ভিডিও দেখো, ভিডিওটা আমরা দেখবো। তো
এখানে ভিডিওতে আমরা কি দেখবো দেখি, তিনটি অবস্থা যে চেঞ্জ হচ্ছে এই ভিডিও দেখবো। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, কি হচ্ছে দেখো, আমি পাশাপাশি বলে যাব। ওকে, আমি প্লে দিলাম। 3 স্টেটস, সলিড, লিকুইড, গ্যাস। এটা হচ্ছে বরফ হচ্ছে সলিড। দেখো বরফের মধ্যে কণাগুলো এভাবে থাকে, গতিশক্তি আছে কিন্তু কাঁপতেছে হালকা 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 হালকা, কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। ওরা এখন বরফটা কি হচ্ছে ওই বাটিতে বাইরে থেকে কি নিচ্ছে, টেম্পারেচার, তাপ নিচ্ছে। তাপ নিয়ে সে দেখো তাপ নিচ্ছে মানে তারা আস্তে আস্তে ফাঁক হচ্ছে, প্রত্যেকটা কণাগুলো আস্তে আস্তে ফাঁক হচ্ছে, ফাঁক হয়ে আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। তার মানে কি কণাগুলো দূরে সরে গেছে, দূরে সরে গিয়ে 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 আস্তে 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 কি হলো এটা। এখন তুমি দেখবা যে এই জিনিসটাকে আমি অন্যভাবে ব্যাখ্যা করবো। দুটো থার্মোমিটার দিয়ে একটা গ্লাসে বরফ নিবা, আটাতে দুটো থার্মোমিটার দিলে দেখবা যে যেটাতে বরফ আছে ওটার তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে, আর যেটাতে বরফ নেই কমবে না। কেন? যেটা কারণ বরফটা বাইরে থেকে টেম্পারেচার নিয়ে শোষণ করে সে গলে যাচ্ছে, ওটাতে যেহেতু বরফ নাই সেটা গলে যাচ্ছে না, সেই জন্য যেটাতে বরফ আছে ওটার তাপমাত্রা নিচে নেমে যাবে। তার মানে কি ওই বরফটা তাপ নিচ্ছে, তাপ নিয়ে তার অণুর মধ্যে গতিশক্তি বাড়াচ্ছে। আচ্ছা, তারপর কি হবে যদি আমরা এটাকে আরো তাপ দিতে থাকি, এখন তাপ দিতে থাকি, তাপ দিতে থাকি, দেখো এই কণাগুলো এখন আস্তে আস্তে আরো লাফালাফি শুরু করছে। কে? ওই পানির কণাগুলো বরফ থেকে পানি হয়ে গেছে। আগে একই কণা ছিল, একই জিনিস ছিল, অর্থাৎ এইখানে যে অণু ছিল তা একই ছিল, কণাগুলো একই। এখন কণাগুলো আরো তাপ দিচ্ছে, আস্তে আস্তে উড়ে যাচ্ছে। দেখো তার মানে তাদের মধ্যে তারা শক্তি নিচ্ছে তাপ থেকে। তোমরা যদি দেখো কোনো পানি কিভাবে কোনো একটা কাঁচের মধ্যে রেখে দাও, 5 মিনিটের মধ্যে পানিগুলো ভেনিশ হয়ে যায়, 5 বা 10 মিনিটের মধ্যে তুমি আসে দেখবে না। কেন? এটা বাষ্প হয়ে যাচ্ছে। কেন? বাইরে থেকে হিট নিয়ে সে কি হয়ে যাচ্ছে, ওই গ্যাসীয় হয়ে যাচ্ছে। তাহলে কেন অবস্থা চেঞ্জ হচ্ছে? এই গতিশক্তি, গতিশক্তি মানে কি, কোন শক্তি নিয়েই সে তার অবস্থা পরিবর্তন করছে। ওকে, এবার আরেকটি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা দেখাবো কেন, তাপ কিভাবে বাইরে থেকে নেয় ওটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা দেখাচ্ছি। এখানে 3টা জিনিস আছে, তোমাকে আমি পাশে দিয়ে সুন্দর করে চিত্র দেখাচ্ছি। এগুলো এত মনে রাখার দরকার নাই, আমি জাস্ট চোখে দেখার জন্য। কখনো কেউ যদি বলে চোখে দেখছো, উপরটা হচ্ছে পানি H2O, পরে এগুলো শিখবা পরে গেলে। তারপরটা হচ্ছে ইথানল, ইথানল হচ্ছে স্পিরিট, স্পিরিট এরকম এই যেরকম দেখাইছি CH3OH এরকম থাকে। তো আমি এগুলো চিত্র দিয়ে দেখাইছি। ওটা হচ্ছে ইথানল, ইথানল হচ্ছে স্পিরিট, স্পিরিট বা অ্যালকোহল। স্পিরিটই বলো, স্পিরিট মানে আমরা বার্নিশের মধ্যে স্পিরিট ইউজ করি, রঙের মধ্যে স্পিরিট ইউজ করি, ওই স্পিরিট ইথানল, ওটাকে ইথানল বলে। আর এটা হচ্ছে ইথার, ইথার তোমার বোঝার দরকার নাই, মনে রাখো ও আর আর, এটা অন্য জিনিস, এটা এক ধরনের তরল। তো 3টা তরলের মধ্যে আমি দেখাবো যে কোনটার কি অবস্থা চেঞ্জ হচ্ছে বাইরে রাখলে। তার মানে কি কোন তরল তাপ বেশি নেয়, কোন তরল তাপ কম নেয়। এগুলো এক ধরনের তোমাদের ফ্রিজের চিন্তা ভাবনা করতে পারে, ফ্রিজের যে অ্যাক্টিভিটিস, এভাবেই মানুষ চিন্তা ভাবনা করছে। তাহলে আমরা এটা প্লে করি, আমরা দেখি এটাতে কি হচ্ছে। এই জিনিসটা দেখো, আমি পরে প্রশ্ন করব ব্ল্যাক বোর্ডে গেলে। তো 3টা পদার্থ আছে, একটা কিছু নাই, ওটা আমরা ধরলাম যে এটাকে কন্ট্রোল বলে। প্রথমটা 1 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে পানি, 3 নাম্বারটা হচ্ছে ইথানল, 4 নাম্বারটা হচ্ছে ইথার। তাহলে প্রথমটা হচ্ছে আমরা দেখতেছি, এটা আমরা ভিজালাম, তিনটাকে ভিজালাম, ভিজাচ্ছি, ভিডিও দেখাচ্ছে, তিনটাতে ভিজাচ্ছি। ভিজানোর পরে 3টাতে থার্মোমিটার আছে। প্রথমটাকে আমরা ফিক্সড, ওটাকে আমরা ধরবো ডেটাম, মানে ওটাকে আমরা তুলনা করব। 1 নাম্বার হচ্ছে তুলনার জন্য, এটা কোনো কিছু নাই। এটা ভিজানোর পরে উঠে ফেললাম, ওটা উপরে উঠালো। 1 নাম্বারে কিছু ভিজাই নেই, 1 নাম্বার হচ্ছে এটা নর্মাল রুম টেম্পারেচার, 25 ডিগ্রি মনে হয় রুম টেম্পারেচার, মনে রাখো রুম টেম্পারেচার হচ্ছে 25। সবগুলো কাজ হচ্ছে রুম টেম্পারেচারে। তাহলে দেখো 1 2 3 কোনটা বেশি তাপ নিচ্ছে দেখো। 1 নাম্বার আগের জায়গা আছে, 2 3 নাম্বার দেখো, 4 নাম্বারটা বেশি ডাউন হয়ে যাচ্ছে তাপ। তার মানে কি সে বাইরে থেকে বেশি তাপ নিয়ে ফেলতেছে, যত নিচ্ছে তার ভিতরের তাপ কমে যাচ্ছে। আর পরেরটা আর একটু দেখো, দুটোটা নেমে যাচ্ছে নেমে যাচ্ছে। তার মানে কি ইথানল আর ইথার এই দুইটা কি নিচ্ছে, বেশি তাপ টেনে নিচ্ছে। আমি বুঝাবো ব্ল্যাক বোর্ডে কোনটা কি, তারপরে 3টার মধ্যে কোনটা কি তোমরাই বলবা পরে দিয়ে আমার সাথে যখন ব্ল্যাক বোর্ডে যাবা। ওকে, এটা গেল 2 নম্বর ভিডিও। 3 নাম্বারটা দেখো, এটা ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, খুব। এটা হচ্ছে আগেরটা ছিল হিট অ্যাবজর্পশন, ওয়াটার, ইথানল। ওকে, এবার আমরা যাব 3 নাম্বার। এখানে আমি প্রথমে একটা জিনিস বলে নিই সবাইকে বোঝার জন্য। বাতাস, তোমরা জানো বাতাস, বাতাস হচ্ছে অনেকগুলো গ্যাস নিয়ে তৈরি। কি কি গ্যাস? নাইট্রোজেন 78%,
অক্সিজেন সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, অক্সিজেন 20.9%, অক্সিজেনও কম না। অন্যান্য গ্যাস থাকে 0.17%। দেখো 78% হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন থাকে, আর একটা জিনিস থাকে, এটি এই কার্বন ডাইঅক্সাইড, এটাকে ফোকাস করো, কারণ এটা নিয়ে তোমরা আমি এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারবা। কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড প্রচন্ড ঠান্ডা করলে এটা বরফের মতো হয়ে যায়, এটা হলো ড্রাই আইস। মনে রাখবা কঠিন কার্বন ডাইঅক্সাইডের এরা অনেক সময় প্রশ্নে আসে। আমরা যখন ইন্টারের পর আমরা যখন কলেজে চিটাগং কলেজে পরীক্ষা দিয়েছিলাম তখন আসছিল হোয়াট ইজ ড্রাই আইস, ড্রাই আইসটা কি? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলে কি, কঠিন কার্বন ডাইঅক্সাইড যখন কঠিন হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা যখন কঠিন হয়ে যায় এরকম বরফ হয়ে যায়, এটা বলে ড্রাই আইস। মনে রাখো ড্রাই আইস হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা শিখলাম কি, এয়ারের মধ্যে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, অন্যান্য গ্যাস থাকে, আর্গন থাকে, আর থাকে তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড থাকে। আর কার্বন ডাইঅক্সাইড যদি কখনো কঠিন হয়ে যায়, বরফের মতো হয়ে যায়, সে এটাকে বলে কি, ড্রাই আইস, ড্রাই আইস। তাহলে আইস আমরা জানি পানির মধ্যে যেটা থাকে ওটা আইস, কিন্তু ড্রাই আইস বললে বুঝবা কি, কঠিন কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা এবার আমরা দেখবো কি, এই ভিডিওতে আমরা দেখবো গ্যাস থেকে কিভাবে, গ্যাসটা কিভাবে দেখো চাপ প্রয়োগ করলে, মানে চাপ দিলে বা কিভাবে তোমার গ্যাসটা লিকুইড বা তাপ কমালে, এটা চাপে না, এটা হচ্ছে তাপ কমালে কিভাবে লিকুইড এবং গ্যাসটা কিভাবে উল্টা হয়ে যায়, গ্যাস থেকে লিকুইড হবে, সলিড হবে। দেখো এটা খুব ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে দেখো, সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। দেখো কি হচ্ছে, ওরা একটা এই পাত্রের মধ্যে নাইট্রোজেন ফেলছে, এটা বলে লিকুইড নাইট্রোজেন, অনেক কম তাপমাত্রা নাইট্রোজেনকে লিকুইড করছে। বেলুন, একটা বেলুনকে ডুবাই দিল, বেলুন মধ্যে বাতাস আছে, দেখো বাতাসটা ডুবাই দিচ্ছে, ডুবাই দিল, তাহলে বেলুনটা বাতাসগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, যেহেতু ওটা বেশি ঠান্ডা, লিকুইড নাইট্রোজেন। দেখছো কি গেছে বেলুনটা, এবং বেলুনের ভিতরে বাতাসটা দেখো, ওই ভিতরে দেখা যাচ্ছে এটা তরল হয়ে গেছে, তরল দেখা যাচ্ছে, তার মানে বাতাসটা কি গেছে, ঠান্ডায় তরল হয়ে গেছে। চিন্তা করে দেখা যায় বাতাস, বাতাস কিন্তু তরল হয়ে গেছে, এখন আবার ফুলে যাচ্ছে যেহেতু এটা গরমে আসছে। তাহলে লিকুইড নাইট্রোজেন খুব ঠান্ডা, ওটার মধ্যে বেলুন দিলে, এখন দিছে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, ওই ড্রাই আইসের মধ্যে দিছে, দিছে দিছে ঢুকে দিছে দিছে, তো এখন দেখো এটা আরো বেশি ঠান্ডা, এটা আরো বেশি ঠান্ডা। এবং দেখো বেলুনের ভিতরের পানিগুলো এখানে কি হয়েছে, এখানে ওই কঠিন হয়ে গেছে, কঠিন দেখবো এই কঠিন পদার্থ সাদা সাদা দেখা যাচ্ছে, সাদা সাদা কঠিন, সাদা দেখছো, কঠিন পদার্থ বেলুন থেকে এখন বের করবে, বেলুনটা ফেটে সাদা সাদা কঠিন হয়ে গেছে, তার মানে কি বাতাসটা কঠিন হয়ে গেছে। এখন খুললো, খোলার পর এটা হচ্ছে কি জানো, ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ড্রাই আইস। এই দেখো এটা আবার আবার রাখার পর এই মিলে যাচ্ছে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু কঠিন হয়ে গেছে, তার মানে কি বাতাসটা ঠান্ডায় কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, তার মানে গ্যাসটা একবার হয়েছিল লিকুইড, আবার দেখালাম আমি সলিড। সো এটা ভেরি ইন্টারেস্টিং। ওকে, তাহলে আমরা এদূর দেখলাম আজকে, আজকে এই ক্লাসগুলো আমার মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। পরবর্তী পাঠ আমরা করবো দ্বিতীয় অধ্যায় থেকে, পদার্থের অবস্থা 2.3। তোমরা বলো, আমাকে বলবা কি 2.3টা কি, 2.4, 2.5, 2.6। তারপরে আমরা 2.7 আর অনুশীলনী করবো পরের দিন। তাহলে পরের দিন করবো 2.3 থেকে 2.6 আমরা আসতে যাচ্ছি। তাহলে আজকে এখানেই ক্লাস, মানে প্রেজেন্টেশন শেষ। পরে আমরা ব্ল্যাকবোর্ডে যাব, কথা বলবো, দেন আমাদের ক্লাস শেষ করব। ওকে, তাহলে আমাদের আজকের এই প্রেজেন্টেশন শেষ হলো। আমি শেয়ারিং স্ক্রিন বন্ধ করছি, রেকর্ডিংটাও